Someone says arranged marriage is too scary. Sometimes it's true. But যদি আপনি ভালো একজন লাইফ পার্টনার পান এবং ভালো একটা ফ্যামিলি পান, তাইলে এই অ্যারেঞ্জ ম্যারেজের থেকে ভালো আর কোনো কিছু হইতেই পারে না। এখন আমি আছি হচ্ছে যশোরে, আমি এখন ঢাকার উদ্দেশ্যে বের হচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের ভিডিওর শুরুতে কেন অ্যারেঞ্জ ম্যারেজ নিয়ে আসলে কথা বললাম, অনেকেই জানেন, যারা আমার ভিডিও রেগুলার দেখেন তারা জানেন যে বেশ কিছুদিন ধরে আমার ফ্যামিলি থেকে মেয়ে দেখতেছে যে আমাকে আসলে বিয়ে দিবে, অ্যান্ড ইটস হ্যাপেন্ড। যেভাবেই হোক হয়ে গেছে, আপনাদের জানাইতে পারি না এইভাবে, সবাইকে আসলে বলাও পসিবল না, তবে পেজে একটা আপডেট দেওয়া উচিত ছিল। বাট এত তাড়াতাড়ি বিয়েটা হয়ে গেছে অ্যান্ড এত ড্রামা হয়েছে বিয়েতে, যার কারণে আসলে এইভাবে বলা পসিবল হয় নাই। মানে কীরকম বলবো, ওই যে বলে না স্ক্যারি, আসলে অ্যারেঞ্জ ম্যারেজ স্ক্যারি, বাট কিছুটা পার্ট স্ক্যারি, অ্যান্ড তারপরে যেই পরিমাণ মানে ভালো লাগা কাজ করবে সেটা আসলে বলার বাইরে। যাই হোক, আজকে হচ্ছে 16 তারিখ, ঘড়িতে সময় হচ্ছে সন্ধ্যা 6টা 5। আমি যশোরের থেকে এখন রওনা দিচ্ছি ঢাকার উদ্দেশ্যে, কারণ আমাকে ঢাকায় ফিরতে হবে। আমার অফিসিয়াল কাজকর্ম সব পড়ে রয়েছে অ্যান্ড আমার জন্য সব কিছু আটকায় রয়েছে, যার কারণে আমাকে দ্রুত ঢাকায় যাইতে হবে। আর এই বৃষ্টি, ভাই এই বৃষ্টি একদম আশা ধরে আমার পিছ লাগছে, আর এখনও বৃষ্টি শেষ হওয়ার কোনো নামই নেই, হইতেই আছে। যাই হোক, আজকের এই ভ্লগটায় আমি একটু, যেহেতু আমার বিয়ের কোনো আপডেট দিতে পারি না আপনাদের, তো কাহিনিগুলো আমি আপনাদের একটু বলবো, কারণ এত মজার কাহিনী ঘটছে আর এমনভাবে আসলে বিষয়টা হয়ে গেছে যা মানে অন্যরকম। অ্যারেঞ্জ ম্যারেজ হয়, বাট এরকম করে হয় আসলে আমি খুব কমই দেখছি যে এরকম কাহিনিগুলো ঘটে যায় অ্যারেঞ্জ ম্যারেজে। আমার এই বিয়ের কাহিনিটা আপনাদের বলবো, এবং যশোর টু ঢাকা এই রাইডটা আপনাদের সাথে ছোট্ট করে শেয়ার করব, কারণ রাত্রেবেলা ওই রকম আসলে ভিডিও করা পসিবল হয় না। তো যশোরের কিসমত নোয়াপাড়া থেকে এই ভিডিওটা শুরু করতেছি। হেই লেডিস অ্যান্ড জেন্টলম্যান, দিস ইজ মোহাম্মদ বাইজিদ, ওয়েলকাম টু বাইজিদ ডেলি ব্লগস। আমি ঢাকা থেকে বাড়ি আসছি হচ্ছে 4 তারিখে, আর আজকে হইতেছে 17 তারিখ। আচ্ছা, আমার বিয়ে হয়েছে হচ্ছে 10 তারিখে। এবার আপনাদের কাহিনীটা একটু খুলে বলি, অনেকেই ইন্টারেস্টেড হবেন না, যদি ইন্টারেস্টেড না হন তাহলে আসলে করতে পারেন, স্কিপ করতে পারেন। আর মূল কথা হচ্ছে, যারা এখনও বিয়ে করেন নাই তাদের জন্য মানে মনে হয় যে শোনাটা উচিত হবে, কারণ অ্যারেঞ্জ ম্যারেজে ওই যে বললাম যে ইজ টু স্ক্যারি। তো ঈদের দ্বিতীয় দিন, মানে ঈদে কিন্তু তেমন আমাদের কাজকর্ম থাকে না, ঈদের দিনে যাই গরু কাটাকাটি হাবিজাবি, তারপরের দিন কিন্তু আমরা একদম পুরা রিল্যাক্সে ঘুম। তো ঈদের দ্বিতীয় দিন আমি এরকম ফজরের নামাজ কালাম পড়ে ঘুমায় রয়েছি, হঠাৎ করে 5:30 কি 6টার দিকে আম্মা আমারে ডাকতেছে যে আমাদের এক কাকু আছে, আসাদ কাকু, উনি আমাকে মসজিদে ডাকতেছে, আমাকে নাকি দেখতে আসছে। আমি চিন্তা করলাম এই 5:30 6টার দিকে কেডা আসলো আমারে দেখতে, এটা কোনো কথা হইলো, আসার সময় হইল? তবে আসলে কপালে যেটা থাকবে সেটা তো আপনার জন্য হবেই, তাই না? তো সেই সময় আসছে হচ্ছে আমার যে শ্বশুর আছে উনি, আর আমার যে ওয়াইফ তার খালু, তো তারা হচ্ছে মসজিদে আসছে দেখতে আমাকে। আমি দ্রুত উঠলাম, উঠে হাতে মুখে পানি দিলাম, পানি দিয়ে একটু হালকা পাতলা ফ্রেশ হয়ে দেন আমি হচ্ছে মসজিদে চলে গেলাম উজুটা করে। যাই দেখি ওনারা দুইজন বসে আছে, কাকু বসে আছে, তো তাদের সাথে মোটামুটি কথাবার্তা বললাম। অ্যান্ড ফার্স্ট ইমপ্রেশনে মেন কথা হইলো কি, যে আমার সম্পর্কে আমি জানাইতে বেশি আগ্রহী, আগে তারা আমার সম্পর্কে জানুক। তো তাদের আমার নাম পরিচয় এবং আমি যা যা করি সেইগুলো আমি তাদেরকে ডিটেইলে বললাম, আমার বংশ পরিচয় কি, ইভেন হচ্ছে আমার যে কার্ডটা আছে, মানে অফিসিয়াল যেই কার্ড, ভিজিটিং কার্ড, সেটা আমি ওনাকে দিলাম, দিয়ে বললাম যে আমি এই করি। পরে দেখি একটু পরে আম্মু ডাক দিয়েছে, তো আমার শ্বশুর এবং খালু, মানে এটারে কি বলে আমি এখনও সম্পর্কের বেড়া জালে আমি জানি না, আমি খালুই বলতেছি, উনি হচ্ছে আমাদের বাড়ি গেল এবং দেখলো, নাস্তা টাস্তা করলো, করে তারা চলে গেল। এখন আমি বুঝতেই পারিনি যে তাদের আমাকে পছন্দ হয়েছে, এবং তারা বাড়ি যেয়ে কাকুকে ফোন দিছে যে ছেলেরা হচ্ছে মেয়ে দেখতে আসুক, ছেলেদের সম্পর্কে আমরা সবই জানি এবং ছেলে আমাদের পছন্দ হয়েছে। আমি ভাই আকাশ থেকে পড়ছি যে এটা আসলে কীরকম হইলো আর কি হইলো। যাই হোক, পরে হচ্ছে আমরা সবাই মিলে, আমি, আম্মু, খালামণি প্লাস যারা ছিল, বড় মামা, বড় খালু, মাজিদুল, সবাই মিলে আমরা হচ্ছে গেলাম তাদের বাড়ি। তখন বাজে কয়টা, 11টা 11:30 এইরকম টাইমে আমরা হচ্ছে তাদের বাসায় গেলাম। তো বাসায় যেয়ে
আসলো, কথাবার্তা হইলো, ফ্যামিলি বন্ডিং দেখলাম যে ভালোই, মানে ফ্যামিলি বন্ডিং যেটা বলে না, সেইটা আগের থেকে একদম প্রথম থেকেই আমাদের ভালো ছিল। তো আমার ওয়াইফকে নিয়ে আসলো, সবাই মিলে দেখলাম, দেখে টেকে আমি তো ভাই মানে তারা ঘুরেও ওইভাবে তাকাই নাই। মানে এটা যে কেমন একটা লজ্জা যে আপনি মেয়ে দেখতে যাচ্ছেন আর আপনার ফ্যামিলির মানুষজন সবাই বসে রয়েছে, আমার বড় খালাম্মু বলতেছে একটু তাকায় দেখ। আমি আসলে কীরকম লাগতেছে আমি জানি না। তারপরে যাই হোক দেখলাম, দেখে বসলাম, নাস্তা টাস্তা করলাম। আমার ছোটো বোন আবার ওর একটা ছবি তুলছে, তো সেইটা নিয়ে আসলাম। নিয়ে এসে মানে আমি খালি চিন্তা করতেছি যে আসলে কি বন্ডিং হবে কি হবে না। অ্যারেঞ্জ ম্যারেজের ক্ষেত্রে যেটা হয় আর কি, এটা মানে একটা ছেলে বা একটা মেয়ে, আমি জানি না মেয়েদের ক্ষেত্রে কী হয়, তবে ছেলেদের ক্ষেত্রে হয় কি, একটা লাইফ পার্টনার চুজ করার সময় একটু ভেবে চিনতে আসলে সবাই চায় যে একটু চুজ করতে। আমি ওদের বাসার থেকে মানে এরকম হয়েছিল, যদি মেয়ে ওই টাইমে পছন্দ হতো ওই টাইমেই আমাকে বিয়ে দিয়ে দিত এরকম। কিন্তু আমি বললাম যে না, আমাকে একটা দিন সময় দিতে হবে, এবং আমি এটা ভাবনা চিন্তা করে তারপরে যেটা আনসার আসে সেটাই। আমি হুট করে কোনো কিছুই করতে চাই না, কারণ একটা মানুষের সম্পর্কে জেনে বুঝে তারপরেই তো আসলে কোনো কিছুতে আগানো উচিত। এবং আমি তাকে জিজ্ঞাসা করছি আপনার কোনো রিলেশন আছে কিনা, বা এরকম এরকম যা আছে মোটামুটি যেগুলো জিজ্ঞেস করা উচিত সেইগুলো জিজ্ঞাসা করছি। বাট তারপরেও আমি টোটালি কনফিউজ। অ্যান্ড আমার মাথায় মনে হইতেছে কি যে একটা তার এরকম করে মাথার তো মাথায় যাচ্ছে, এবার ওই যে মানুষ মারা গেলে যেরকম ইসে দেখায় না মেশিনে, যে হ্যাঁ একদম পুরা ভো থ হয়ে রয়েছি, এরকম অবস্থা আমার। আমি না ডিসিশন নিতে পারতেছি না কিছু করতে পারতেছি। তো বাড়ি আসলে মানে ফ্যামিলির থেকে সবারই মোটামুটি পছন্দ এবং কোনো অবজেকশন নাই তাদের। বাট আমি হচ্ছে কনফিউজ যে আসলে আমি কি করব। এর জন্য আমার ওয়াইফের কাছে আমি আসলে সরি যে আমি একটু বেশি সময় নিছি, ও এতটা সময় নেয় নাই। বাড়ি এসে ওর সাথে আবার ফোনে আমি কয়টা মিনিট কথা বলছি, বলে আমার সব কিছু বললাম, আমার ফ্যামিলির অবস্থা, আমার বাড়ির অবস্থা, অ্যান্ড আমি কি করে বেড়াই, আমি বাউন্ডুলে, সবই বললাম। এখন দেখলাম ওর কোনো মানে নাই, ওর সব ঠিক আছে। তো সব যখন ঠিক আছে তখন আবার মেয়ের বাড়ি থেকে আমাদের বাড়ি আসলো কাবিনের বিষয়ে কথাবার্তা বলতে। কাবিন টাবিন ঠিকঠাক করে গোছগাছ করে একদম ফ্যামিলিগতভাবেই বলা হইলো যে আগামীকাল বিয়ে। ওনারা হচ্ছে একটা দিন বেশি সময় চাইছিল, যে আমাদের একটা দিন বেশি সময় দাও, কারণ প্রত্যেকটা ফ্যামিলিতেই হচ্ছে অনুষ্ঠান করতে চায়। বাট আমার ফ্যামিলি থেকে ওরকম কোনো কিছুই করে নাই যে না আমরা বিশেষ একটা অনুষ্ঠান করব না, পারিবারিকভাবেই আমরা বিয়েটা সম্পূর্ণ করব। আচ্ছা, এই জ্যামটা থেকে বের হই, তারপরে আপনাদের বলি কাহিনীটা। যেটা বলতেছিলাম আর কি, তো কথাবার্তা সব কিছুই মোটামুটি কমপ্লিট হয়ে গেছে দুই পরিবারের মধ্যে। বাট আমি স্টিল নাও কনফিউজ যে আমি আসলে কি করতেছি, বিয়ে করব কি করব না, কি দেখি। আমারে তো আম্মু আর খালামুনি আচ্ছা করে শেষে থেকে গেল, ঠিক আছে, যে তুই প্রথমে বললি ঠিকঠাক আছে সব কিছু, বিয়ে শাদী করবো, এখন তুই আবার কনফিউজ। মানে আমি কতটা ভয় পাইছি। এটা কিন্তু লাইফের একটা বিগ ডিসিশন, এটা কিন্তু খুব অল্প টাইমের মধ্যে আপনি আসলে করতে পারবেন না। আমার হাতে সময় আছে মাত্র অল্প কয়েক ঘন্টা, এর মধ্যে আমাকে ডিসিশন মেক করতে হবে। এখন এই কথা বলে ওই কথা বলে, যাই হোক যেমনেই হোক আমি আসলে লাস্টে যে বললাম যে হ্যাঁ ঠিক আছে আপনারা আগান, আমি রাজি, কোনো সমস্যা হবে না। এই ভিডিও আমার ওয়াইফ দেখলে আসলে আমারে ধরবে যে তুমি কেন এত কনফিউজ ছিলা, আমি তো এত কনফিউজ ছিলাম না। তো যারা নতুন অ্যারেঞ্জ ম্যারেজ করবেন তাদের উদ্দেশ্যে একটা কথা, বা তাদের ফ্যামিলির উদ্দেশ্যে একটা কথা, যে যারা এই বিয়েটা করবেন তাদেরকে একটু সময় দেওয়া হোক, যে একদিন বা 2 দিন তাদের একটু বুঝে নেওয়ার সময় দেওয়া হোক। নিজেদের মধ্যে যদি বন্ডিংটা আসলে না হয় তাহলে আসলে কষ্টে আপনার জীবনটা যাবে। তবে আলহামদুলিল্লাহ আমি সবসময় আল্লাহর উপর ভরসা রাখি যে আল্লাহ উত্তম পরিকল্পনাকারী, এবং আল্লাহ আমার প্রচুর পরিমাণে ভালোবাসে। এটা আমি মনে হয় শ্রীমঙ্গলের ব্লগে 2-3 বার বলছি যে আমি যা চাইছি জীবনে আল্লাহ আমারে ঠিক তাই দিছে। এত ভালো একটা লাইফ পার্টনার দিছে আর এত ভালো একটা ফ্যামিলি দিছে, আল্লাহর কাছে লাখ কোটি শুকরিয়া আদায় করলেও মনে হয় যে কম হয়ে যাবে। এত পরিমাণ ভালোবাসে তারা আমারে, তা বলে বোঝানোর বাইরে। যাই হোক, তো বিয়ের কথাবার্তা এরকম চললো, অ্যান্ড পরের দিন বিয়ে। এখন সবাই কথা হলো বরযাত্রী যাওয়ার একটা বিষয়। আমি স্টেট কার্ড বললাম যে আমরা বিশেষ একটা লোক যাব না, সর্বোচ্চ গেলে 15 থেকে 20 জন। আমার খালাতো ভাই আমার মাজুল বলছে 25 জন, কিন্তু আমি তো জানি 25 জন কেমনে হবে, কারণ আমি আমার কোনো ফ্রেন্ডে সেরকম বলতেছি না। যেহেতু ঘরোয়া হবে সেহেতু ফ্যামিলির লোকজন যারা আছে এরাই। আর এর মধ্যে সব থেকে কষ্ট করছে হচ্ছে মুনা আর মিম। এরা দুইজনে মিলে বইয়ের যত বাজারঘাট আছে সেইগুলো করতেছে, মাজিদুল আমারে সামলাচ্ছে, এইদিকে ফ্যামিলিগতভাবে কথাবার্তা বলতেছে, বড় মামা, খালামণি, আম্মু, মানে সবাই মোটামুটি একটা ব্যস্ততা।
আর আমি হচ্ছে চুপ করে মারে বসে রয়েছি, মানে আমি কিছু বুঝতেছি না যে আমি কি করতেছি অ্যান্ড কি মানে করতে হবে আসলে। আর এই বিষয় নিয়ে আমার আসলে ধারণাও সেরকম নাই, বিয়ে শাদির বিষয় নিয়ে, বিয়ে শাদিতে কী কী করতে হয় না করতে হয় এইগুলো আমার একদম মোটের পরে কোনো ধারণা নাই। তো পরের দিনে এরকম অল্প একটা ছোট্ট একটা 2টা গাড়ি নিয়ে আমরা চলে গেলাম বিয়ে করতে। আমরা গেছিলাম হচ্ছে 17 জন মতো, 17 জন যায় আমরা হচ্ছে বিয়ের মানে কার্যক্রমটা শেষ করে আসলাম। ওই বাড়িও ছোট্ট করে একটা অনুষ্ঠান হয়েছিল। আর আমরাও চাচ্ছিলামই এরকম যে পারিবারিকভাবে খুব সিম্পলভাবে এইটা শেষ হোক। তবে আমার বউয়ের ইচ্ছা ছিল সে খুব সাজাগোজা করবে, হ্যান করবে, ত্যান করবে, মেলা কিছুই ছিল, বাট তার ইচ্ছাটা পূরণ হয়নি। তো তার উদ্দেশ্যে বলতেছি যে দোয়া করেন, আল্লাহ যদি কখনো সেরকম তৌফিক দেয় ইনশাল্লাহ কিছু একটা করব। অ্যান্ড আমার বন্ধুদের উদ্দেশ্যেও বলতেছি, ভাই মন খারাপ করিস না, সবাইরে আসলে আমি বলতে পারি নাই, যতদূর পারছি যতটুকু পারছি ততটুকু আমি তোদের বলছি। অ্যান্ড আমার অবস্থা তোরা সবাই জানিস যে ভাই এই কাহিনী, এই অবস্থা ওর। তো আস্তে আস্তে যখন আল্লাহ তৌফিক দিবে অবশ্যই আমি ছোটোখাটো করে একটা অনুষ্ঠান করবো অ্যান্ড সবাইরে আমি দাওয়াত দিব এবং যতটুকু পারা যায় আমার তরফ থেকে আমি করব। আর যারা আমার ফলোয়ার আছে বা সাবস্ক্রাইবার আছে এরা আসলে আমার বিরাট ভালোবাসে। আমি যদি 10 দিন পরে একটা ভিডিও দিই তাও তারা মানে খুব অ্যাকসেপ্টের সাথে নেয় এবং বারবার বলে যে ভাইয়া ভিডিও কেন দিচ্ছেন না। আমি যশোরে আসার পরে কোনো ভিডিও বানাই নাই এবং দিতেও পারি নাই, যার জন্য আমি দুঃখিত যে এই সব ঝামেলার মধ্যে আমি আসলে ভিডিও দিতে পারি নাই। এইবার আপনাদের মূল কাহিনী বলি। বিয়ের দিন গেল, বিয়েতে গেলাম আমরা সবাই মিলে এবং খাওয়া দাওয়া করে উঠে এসে কাবিন টাবিন যা আছে সব সই স্বাক্ষর করে সব কিছু মিলায় বউ নিয়ে যাব, এখন বাড়ির দিকে চলে যাব। ঠিক তখন মনে করেন যে শুরু হলো ঝুম বৃষ্টি। সে বৃষ্টি কারে বলে সেই রকম বৃষ্টি শুরু হয়ে গেল। অ্যান্ড আমার ওয়াইফের সাথে আমার আগে কখনোই কথা হয় নাই, শুধুমাত্র ওই যে একবার সরাসরি অল্প একটু কথা হয়েছে আর মোবাইলে হয়তো 2-3 মিনিট মতো কথা বলছি। তো বিয়ের দিন আমরা সামনাসামনি হয়ে কোনো কথাই নাই, আমরা চুপচাপ বসে আছি, পাশে বসে আছি, সবাই ছবি টবি তুলতেছে। আমাদের কাজ হলো খালি একটু টুক করে ভেটকাই দেওয়া, ঠিক আছে, যে ভাই একটু ভেটকাই দাও আমরা একটা ছবি তুলি। তো আমরা দুইজন আর কী করবো, আমি তো ভেটকাইতেছি কিন্তু এর মানে অবস্থা কি বলা যাচ্ছে না। একটা ছবিতেও তারা দেখি নাই যে সে একটু হাসতেছে, কেন হাসতেছে না সেই জানে। আসলে একটা বাড়ির একটা মেয়ে যখন এক বাড়ি থেকে অন্য বাড়ি চলে যায় এটা খারাপ লাগে। আমিও যখন এই যে বাড়ি থেকে বেরোইছি ঢাকায় যাইতেছি আমার নিজেরই খারাপ লাগে। তো একটা মেয়ে যখন সারা জীবনের জন্য বাড়ি থেকে চলে যায়, একটা ফ্যামিলির থেকে অন্য একটা ফ্যামিলিতে চলে যায়, সেটা তাদের অ্যাডজাস্টমেন্ট আছে, তো সব মিলাই তাদের মন খারাপ থাকবে, এটা স্বাভাবিক, অস্বাভাবিক কোনো কিছু না। তারা ভ্যাটকাইতে কইলেও হ্যাঁ এতে ভ্যাটকাইবো না। তো বিয়ে শাদী হওয়ার পরে তারা নিয়ে মনে করেন যে বেরোইলাম, বাড়ি ফোন দিছে, মিম ফোন দিয়ে আমার বন্ধুবান্ধবরা এর মধ্যে আবার আমার ঘরটা সাজায় রেডি করে ফেলছে, ওরা শুনছে। অ্যান্ড আমি বলছি যে ভাই আমার কাছে কোনো টাকা পয়সা নাই, আমি কিছু করতে পারবো না। তোর টাকা পয়সা কোনো কিছু লাগবে না, আমরা তোর ঘর সুন্দর করে সাজাই দিবা না। মাশাল্লাহ খুব সুন্দর করে সাজাইছে। তো তাদের ফোন দিছে, যখনই ফোন দিয়ে বলছে যে বিয়ে হয়ে গেছে তখনই আমার বাড়ির কারেন্ট চলে গেছে। এটা হলো প্রথম মনে করেন যে ইনসিডেন্ট। আমি আমার বোনের বাড়ি আসছি, বাড়ি এসে দেখি কারেন্ট নাই, কি একটা অবস্থা। আর সারা পথ তার সাথে আমার একটা কথাও হয় নাই, কোনো কথা হয় না। সে চুপচাপ বসে রয়েছে, আমিও চুপচাপ বসে মনে করেন যে বাড়ি চলে আসছি। বাড়ি আসার পরে দেখি তখনও কারেন্ট আসে নাই। বিকালের দিকে আসছি, সবাই মোটামুটি অনেকে নতুন বউ দেখতে আসছে, ওটাও দেখছে। এখন কথা হইতেছে বাঁচতে বাঁচতে বেজে গেছে রাত 8টা, সেই সময়ও কারেন্টটা আসে নাই। এর মধ্যে ওপরে রয়েছে বেনারসি, ওর তো মানে জীবন হাঁসফাঁস হয়ে যাচ্ছে, গরমেতে খুব খারাপ অবস্থা। তখন আম্মু বললো যে এইটা পরে থাকার তোমার কোনো দরকার নাই, তুমি এটা চেঞ্জ করো। তখনও চেঞ্জ করে একটা সুতির শাড়ি পরলো। এরপরে আমি ঠিক 8টা সাড়ে 8টার দিকে, 8টার দিকেই মনে হয়, 8টার পরপরই আমি বললাম কি যে চলো আমরা ঘুরে আসি, এভাবে বাড়ির মধ্যে গরম লাগতেছে, আমরা বাইরের থেকে ঘুরে আসলে মনে হয় ভালো হবে। এইটা ছিল আমার এই বিয়ের মধ্যে সবথেকে বেস্ট ডিসিশন, যে তারে নিয়ে বাইরে যাওয়া। যেহেতু আমি তারে বাড়ির মধ্যে সময় দিতে পারতেছি না, সেহেতু তারে নিয়ে বাইরে বের হয়ে যাওয়াই আমার কাছে মনে হয়েছে যে ভালো। তো আম্মু বলতেছে নতুন বউ নিয়ে বাইরে যাবি, আমি বললাম এখন কী করবো, গরমের মধ্যে মরবো। কয়ে ওরে নিয়ে বাইরে চলে গেলাম। আমার বাইকে ফুয়েল নাই, আমি হচ্ছে নিউ মার্কেট থেকে টাকা তুলে মনিরুদ্দিনে চলে গেলাম ফুয়েল নিতে, করে নিয়ে। অ্যান্ড আল্লাহর কি রহমত, আমরা টুকটুক করে তারপরেই কথা বলা শুরু করলাম আস্তে আস্তে। এবং আমি বলছি যে উপর আল্লাহ আমারে খুব ভালোবাসে। সত্যি কথা বলতে যে আমাদের দুজনের মধ্যে যে কথোপকথন এবং আমাদের যে মিল, এইটা আসলে অনেক, এটা বলে আসলে বোঝানো যাবে না।
তো তার সাথে কথা বলতে বলতে আমরা প্রথমে গেলাম প্যারিস রোডের থেকে চলে গেলাম হচ্ছে বাইপাসের থেকে ঘুরে আস্তে আস্তে কথা বলতে বলতে চলে আসলাম হচ্ছে বাড়ি। তখন বাজে হচ্ছে রাত 10:30। সেই সময়ও কারেন্ট কিন্তু আসে নাই। এর মধ্যে আমার আম্মা এসিডিসি লাইট কিনে নিয়ে আসছে, যেই লাইটে হচ্ছে বিদ্যুৎ না থাকলেও আসলে লাইটটা জ্বলে, আলোটার দরকার, কিন্তু সেই লাইটটাও আস্তে আস্তে শেষ হয়ে গেছে। এরপরে আমরা দুইজন ঘরের মধ্যে, একবার ও পাখা দিয়ে বাতাস করে, একবার আমি পাখা দিয়ে বাতাস করি। আমার ছোট বোন আমার ঘরে একটা হচ্ছে প্রদীপ জ্বালাই দিয়ে গেছে। প্রদীপ বোঝেন তো, ওই যে মাটির পাত্রে যে সলতে থাকে বা পলতে থাকে, যেটা দিয়ে আগুন ধরায় দিলে আস্তে 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 জ্বলে আর কি, নিচে মোম থাকে। তো আমি এক পর্যায়ে তারা বললাম কি, মনে করেন যে আমরা হচ্ছে 90-এর দশকে বিয়ে করছি, আমাদের এই জায়গায় কারেন্ট নেই, এখনো কারেন্ট আসে নাই, এটাই মনে করেন, কিছু করার নাই ভাই। সারা রাত কারেন্ট নাই, সেই কারেন্ট আসতে আসতে বাজাইল হচ্ছে রাত 2:15। আর এর মধ্যে ও আর আমি মেলা কথা বলছি ভাই, মানে যত কথা বলা দরকার টুকটাক করে সবই বলছি। ও ওর বিষয়ে অনেক কিছু বলছে, আমিও যতটুকু পারছি ততটুকু বলছি। এরপরে হচ্ছে তারপরের দিন ওদের বাড়ি থেকে আমাদের বাড়ি হচ্ছে নিতে আসলো, যে আমাদের নিয়ে যাবে। অ্যান্ড তারা নিয়ে যাইতে আসে, আমরা যখন বের হব এই বাড়ি থেকে, মানে আমাদের বাড়ি থেকে, তখন শুরু হলো ধুম বৃষ্টি। কি একটা কোইন্সিডেন্ট দেখেন, ওদের বাড়ি থেকে যখন আসলাম তখনও ধুম বৃষ্টি, আবার আমাদের বাড়ি থেকে আমরা যখন বের হইতে যাচ্ছি তখনও ধুম বৃষ্টি। তো যাই হোক, বৃষ্টি কমলে আমরা দুইজন আস্তে আস্তে বের হইলাম। বের হয়ে ওদের বাড়ি গেছি, অ্যান্ড ওদের বাড়ি যায়ও দেখি কারেন্ট নাই। এটা কোনো কথা হলো ভাই? ওরে এই বাড়ি নিয়ে আসছে, কারেন্ট নাই, আমি ওই বাড়ি গেছি, কারেন্ট নাই। সবাই হাসতে হাসতে পাগল হয়ে গেছে। ওর বড় আপু, আমার বোন, সবাই মিলে মনে করেন যে হাসি। এদের বিয়ে হয়েছে, এ বাড়ির থেকে ও বাড়ি নিয়ে গেলে কারেন্ট নাই, কি একটা অবস্থা। আবার গরম, ওদের বাড়িও তো যেরকম গরম, আমাদের বাড়িতে একদম পুরো ওই রকমই গরম ছিল। অবস্থা বিরাট খারাপ। যাই হোক, কোনো রকম করে একটু পরে কারেন্ট আসলো, আমরা ঠান্ডা হইলাম। তবে এর মধ্যে খুব কষ্ট করছে হচ্ছে মোনা আর মিম। আগেই বললাম যে ওরা বাজারঘাটটা সব কিছু করছে। মাজিদুল কষ্ট করছে আমার নিয়ে, পাঞ্জাবি, এরপরে হচ্ছে বাদবাকি কুটি যা কেনার ওইগুলো কিনছে। হারুনের কথা না বললে নয়, আমার ডিসিশন নেওয়াতে অনেকাংশেও হেল্প করে, আমি সবসময় ওরে প্রিফার করি। এরপরে অবাদুল মামা আছে, সবাই আছে মোটামুটি। আমি যাদের কাছে শেয়ার করছি যে ভাই এই কাহিনী, এইটা অবস্থা, তো সবাই বলছে যে হ্যাঁ, এই বিষয়টা আগানো যায় আর আগাই ফেলো, যেহেতু কম দিন তো আর হইল না। আমার আম্মু চাইতেছে বিয়েটা তুমি করো, তো আমার মনে হয় যে ঠিকঠাক আছে। ওদের বাসায় গেলাম, সবার সাথে মোটামুটি পরিচয় হইল। সবাই আমারে প্রচণ্ড পরিমাণ ভালোবাসে। বড় আপু, বড় দুলাভাই, মেজো আপু, মেজো দুলাভাই, আব্বু আম্মু, প্লাস আর যারা ছিল, খালামণি ছিল, তারপর ওর একটা ভাই আছে, সে, সবাই মোটামুটি মানে একদম মনে হইলো কি যে আমার ফ্যামিলি। আমি বাইরে কোথাও আসি না, একটা জায়গায় গেলে আচ্ছা ওর একটা ভাব আসে না যে হ্যাঁ নতুন একটা জায়গায় আসছি, এই জায়গায় কেমনে মানায়নি, মানে কী দেখি হবে না, কার সাথে কী কথা বলবানে, কী দেখি মানে যে বলবানে, এইটা আসলে আমার ক্ষেত্রে মোটের পরে হয় নাই। একদম সবাই গেছি, সবাই ফ্রি, একদম মানে আমার মনের মতো যেটারে বলে, মন যেরকম চাইছে তাদের সাথে কথাবার্তা বলছি, খাইছি দাইছি, আড্ডা দিছি, কারণ আমি প্রচুর পরিমাণে বুকি আর আড্ডাবাজ। তো ওই ফ্যামিলিতেও মোটামুটি এরকমই। তো আবার আল্লাহর কাছে লাখ কোটি শুক্রিয়া যে এরকম একটা ফ্যামিলি দেওয়ার জন্য। আর আমার বউ চুপচাপ থাকে, মাঝে মাঝে বকে। ওদের বাড়ি যেয়ে ওরা চিন্তা পারলাম যে প্রচুর কথা বলে, অ্যান্ড মানে সেই রকম লেভেলের ফ্রি। তো বন্ডিংটা আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। পরে ওদের বাসার থেকে আমরা 2 দিন ওইখানে কাটাইলাম, ওদের গ্রামের বাড়ি গেলাম, ঘুরলাম, মেজো আপুদের বাসায় গেলাম, ওইখান থেকে ঘুরে টুরে আমাদের বাড়ি আসলাম ফেরত। অ্যান্ড আমাদের বাড়ি 2 দিন থেকে ওর আবার সামনে পরীক্ষা, যার জন্য আমি ওকে আবার ওর বাড়ি দিয়ে দেন আজকে আমি বের হয়েছি। তো এই মোটামুটি সার সংক্ষেপে হচ্ছে আমার বিয়ের কাহিনী। অ্যারেঞ্জ ম্যারেজ খুব ভালো, আবার অ্যারেঞ্জ ম্যারেজ স্ক্যারি। যদি আপনি ভালো লাইফ পার্টনার পান, ভালো ফ্যামিলি পান, তাহলে অ্যারেঞ্জ ম্যারেজের উপরে ভালো আর কোনো কিছু হইতেই পারেন না। ফ্যামিলি সবার মন রক্ষা করতে পারবেন, সব কিছু আপনার মানে আন্ডার কন্ট্রোল থাকবে, আপনার কিছু করা লাগবে না। যদি আপনি লাভ ম্যারেজ করেন বা কোনো একটা কিছু করেন, তাহলে কিন্তু আপনার খরচা বেশ কিছুটা হয়। বাট আমার ক্ষেত্রে একদম উল্টা, আমি কোনো খরচ খরচা করিনি। যা করেছে আম্মু করেছে, কালামণিরা করেছে, মাজেদুল করেছে, মুনা করেছে, এরাই করেছে খরচ।
আমার কাছে খালি যে কয় টাকা ছিল আমি খালি ওই উপরে 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 দিয়ে থেকে মনে করেন যে চলে আসছি, মানে খুব বাঁচা হয়েছে গেছে এরকম একটা অবস্থা। পরের দিন হচ্ছে আম্মা তার বৌমারে নিয়ে মানে আমরা বের হয়েছিলাম, বের হয়ে ওরে কিছু গয়নাগাটি কিনে দিল, আর আমরা মনে করেন যে ঘুরে গেড়ে ফুচকা টুচকা খেয়ে দেন বাড়ি চলে আসলাম। তো এইভাবে আমার ছুটিটা এত দ্রুতভাবে পার হয়ে গেছে, আর এরকম করে পার হয়ে গেছে আমি আসলে বুঝতেই পারিনি যে আমি প্রায় 13-14 দিন ধরে বাড়ি রয়েছি। এর মধ্যে আমার সাইড হচ্ছে হ্যান্ড ওভার হবে পঞ্চগড়ে, সেই জায়গা থেকে ফোন দিতেছে ঢাকায় কাজটা শুরু করব। তো সেই একটা চাপচুপ আবার মনে করেন যে পড়ে গেছে, অ্যান্ড আমি আবার ঢাকায় ব্যাক করতেছি। আসলে কাজকর্ম থাকলে আপনাকে ব্যাক করতেই হবে। আগে আম্মার মন খারাপ হইতো, বোনেদের মন খারাপ হইতো, এখন আর একজন আসার সময় কান্নাকাটি করে ভাসাই দিছে। যাই হোক, এখন জীবিকা নির্বাহের তাগিদে হইলেও তো যাইতে হবে, তাই না? এছাড়া তো কোনো উপায় নাই, যাইতে আপনাকে হবেই। আজকে যান আর কালকে যান, যাইতে আপনাকে হবেই। তারপরেও উপর আল্লাহর কাছে দোয়া করি, এবং আপনাদের সবাইকেও বলতেছে আমার জন্য একটু দোয়া করবেন যেন নতুন জার্নিটা আসলে ভালোভাবে যায় এবং ভালোভাবে আমরা আসলে পার করতে পারি। আমি তো খুবই আশাবাদী যে আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হবে না। এই মোটামুটি আমার বিয়ের আসলে কাহিনী। এখন কে কেমন বলবেন, আর কারোর যদি কোনো কোশ্চেন থাকে সেটাও আমার করতে পারেন, আমি চেষ্টা করব উত্তর দেওয়ার। আমি বেশ বকে দিলাম আর কি। আর আমার ওয়াইফরে আবারও বলতেছি আই এম এক্সট্রিমলি সরি, আমি আসলে খুবই কনফিউজ ছিলাম। আর অ্যারেঞ্জ ম্যারেজের ক্ষেত্রে এটা হয়, যার জন্য আমি 2-4টা কথাও শুনছি ওর কাছে যে আপনি নাকি এই করছেন। আমি বললাম হ্যাঁ, কিছুটা এরকম হয়েছে। আর আমার ওয়াইফের নাকি হচ্ছে মানে সই করার সময় হাত নাকি কাঁপছে তার। এটা আমার হয় নাই, কারণ আমি যেহেতু একবার ডিসিশন নিয়ে নিছি আমি এটা করব, তো সেটা আমি করবই। ডিসিশন ইজ ডিসিশন। এরপরে আর কোনো ফেরত যাওয়ার কোনো লাইন নেই। সিদ্ধান্ত একবার নিয়ে নিলে সেটা ভালো হোক খারাপ হোক এটা করব। আর অন্যান্য যারা নতুন আছেন, যারা বিয়ে শাদী করতে যাচ্ছেন, তাদের ভাই একটাই কথা বলতেছি, অবশ্যই বিয়ের আগে যার সাথে বিয়ের কথাবার্তা চলতেছে তার সাথে কথা বলেন এবং খোলামেলা কথা বলে সব কিছু মোটামুটি নিজের একটা আয়ত্তের মধ্যে নেন, একটা ধারণার মধ্যে নেন। এই ধারণার মধ্যে নিলে হবে কি জানেন, ফিউচারে আপনার কোনো প্রবলেম হবে না। কিন্তু আপনি যদি কথাবার্তা না বলে এমনি মনে করেন যে সব কিছু করে ফেলেন ফ্যামিলির মতো করে, তখন যে পরে আপনি বিপদে পড়বেন। আর অবশ্যই বিয়ের আগে ফ্যামিলি দেখবেন, ফ্যামিলির মানুষজন দেখবেন, আপনি যেরকম সেরকম আসলে হইতেছে কিনা সেইটাও আসলে দেখতে হয়। তারপরেও সব থেকে বড় কথা হচ্ছে আমাদের এতে হাত থাকে না, এটা আসলে উপর আল্লাহর হাতে। উপর আল্লাহ হচ্ছে জন্ম মৃত্যু বিয়ে তারই হাতে, কার সাথে কার হবে যতক্ষণ না আপনি তার পর্যন্ত যাইতে পারবেন ততক্ষণ পর্যন্ত মনে করেন যে হবে না। তো উপর আল্লাহ যেটা করে এটা ভালোর জন্যই করে। আমার জন্য মেয়ে দেখতেছে অল্প দিন থেকে না, সেই রোজার ঈদের আগের থেকে দেখতেছে। এবং আমার আম্মু বলছিল কুরবানি ঈদে তুই আসবি একা, আমি তোরা যদি বিয়ে না দিতে পারছি তোরা আমি বিয়ে দিয়ে দোকা পাঠাবো। অ্যান্ড সে আসার সময় আমারে বলতেছে দেখছিস আমি তোরা বলছিলাম যে তোরা আমি বিয়ে দিয়ে পাঠাবো, দেখ তোরা আমি বিয়ে দিয়ে পাঠাইছি। তো যা হওয়ার তা তো হয়েই গেছে, এখন আর কিছু করার নেই, যা হয়েছে। তবে এখন থেকে দায়িত্ব বাড়ছে, ফ্যামিলি প্রেশার আছে একটু বেশি। আগে ছিল একটা ফ্যামিলির দায়িত্ব, এখন আছে 2টা ফ্যামিলির দায়িত্ব। তো সব মিলাই ঝিলায় এখন আলহামদুলিল্লাহ ভালো আছে। তবে এই যে বিচ্ছেদ মানে ছেড়ে যাওয়া, এটা একটু কষ্টদায়ক। এটা প্রতি বছরই হয়, তবে এইবার একটু বেশি হইতেছে। আমার ওয়াইফ কাঁদতেছিল যে আমি চলে আসতেছি, বাট আমি আসলে তারে বুঝতে দিই নাই যে হ্যাঁ ঠিক আছে আমারও খারাপ লাগতেছে, এটা স্বাভাবিক। কিন্তু আমি যদি বেশি দেখাইতে চাই তাহলে দেখা গেল অন্য কাহিনী হয়ে গেল। আর বেটা মানুষদের একটু স্ট্রং হইতে হয়, ঠিক আছে, সব দিক থেকে একটু স্ট্রং হইতে হয়। ডিসিশন মেকিংয়ের থেকে শুরু করে অন্যান্য যেই কাজগুলো আছে সেই কাজগুলোতে যদি বেটা মানুষ স্ট্রং না থাকে তাহলে আসলে ওইটা বেড়ায় না ভাই, এটা বেড়া মানুষ না। যারা হচ্ছে স্ট্রং থাকতে পারবে না কোনো কিছুতে, সিচুয়েশন মানতে পারবে না বা মেনে নিতে পারবে না, এদের আসলে বেড়া মানুষ পাওয়া যায় না। সিচুয়েশন মানতে হবে এবং সেই অনুযায়ী আপনাকে কাজ করতে হবে, দেখতে হবে এবং আপনার লাইফটা পরিচালনা করতে হবে। যাই হোক, অনেক কথা বলে দিছি। এখন ঘড়িতে সময় হচ্ছে 6টা 51। এখনও ঢাকা এখান থেকে 135 কিলোমিটার আমাকে যাইতে হবে, যার জন্য আমাকে এবার বাইকটা একটু মন দিয়ে চালাইতে হবে। আর আপনাদের সব কাহিনী তো বলেই দিলাম, যেহেতু রাত হয়ে যাবে যার জন্য আপনাদের দিনে দিনে থাকতেই কাহিনী সেট আপ করে দিলাম। এখন টুকটুক করে যাই, এখন বাইক চালানোর দিকে মনোযোগ না দিলে আমার ঢাকায় ঢুকতে ঢুকতে অনেক দেরি হয়ে যাবে। আকাশের ভিউটা দেখছেন, পুরা মেঘে অবস্থা খারাপ। আমি বাড়ির থেকে বের হওয়ার সময় বৃষ্টি হয়েছে, অ্যান্ড রাস্তায়ও মনে হইতেছে আই থিঙ্ক বৃষ্টি হবে।
ঢাকায় ফোন দিয়েছিলাম, ওরাও বলতেছে ঢাকায়ও তুমুল আকারে বৃষ্টি হইতেছে। যাই হোক, সমস্যা নেই, আমি হচ্ছে রেইনকোট সাথে নিয়ে আসছি। কোনো সমস্যা নাই, রাস্তায় যদি বৃষ্টি হয় তাহলে রেইনকোটটা পরে নিব, আশা করি কোনো সমস্যা হবে না। আর ব্যাগটাও মোটামুটি গুছাই নিছি। তবে আকাশটা দেখতে মারাত্মক লেভেলের সুন্দর লাগতেছে। আমি জানি না ক্যামেরায় কতটুকু বোঝা যাইতেছে, বাট সেই রকমের সুন্দর লাগতেছে। দুনিয়ার সব থেকে সুন্দর জিনিস কি জানেন? এই প্রকৃতি, এই আল্লাহর সৃষ্টি, এই জিনিসটা হইলো সব থেকে বেশি সুন্দর। আপনি যদি এই প্রকৃতির মাঝে হারাই যাইতে পারেন না, তাইলে হচ্ছে আপনি জীবনে শান্তি খুঁজে পাবেন। অ্যান্ড আমিও এইটাই মনে করি যে আসলে প্রকৃতির মাঝে হারাই যাওয়ার মধ্যে একটা অন্যরকম মজা আছে। পাহাড়ে, সমুদ্রে, এইরকম পরিবেশে আমার ভালো লাগে। অন্য কার কি দেখি অবস্থা আমি জানি না, তবে আমার কিন্তু ভালোই লাগে এই ধরনের পরিবেশ উপভোগ করতে। ভাই বিশ্বাস করেন আর না করেন, আমার বাইক চালাইতে মজা লাগে এই রকম রাস্তায়। মানে পরিবেশটা একদম পুরো সেই রকম মিলে গেছে। পুরো রাস্তা ফাঁকা, পুরো মনে করেন যে গহীন জঙ্গলের মধ্যে দিয়ে বাইক চালাইতেছে এরকম একটা মনে হইতেছে। বৃষ্টি হইতেছে টুকটুক করে, আবার আকাশে বিদ্যুৎ চমকাইতেছে। রাস্তায়ও মনে করেন যে তেমন গাড়ি ঘোড়া নেই, যা আছে সব মনে করেন যে পরিবহন আর এরকম বড় বড় গাড়ি। বাইক আমি একা। বেশ লাগে এই ধরনের পরিবেশে বাইক চালাইতে, না সেই রকম মজা লাগে, মানে একটু হরর হরর মুভির ফিল আসে। যাই হোক, আমি একটু শেয়ার করলাম যে এই ধরনের রাস্তায় বাইক চালানোর একটা মজা অন্যরকম। এখন আসি হচ্ছে কি গেড়াখোলা। এখান থেকে পদ্মা সেতু হচ্ছে 59 কিলোমিটার। তবে আমি ভাঙায় যে একটা ব্রেক দিব। আর এই রাস্তাগুলো এখন ঠিক করছে তো ভাই, মারাত্মক লাগতেছে বাইক চালাইতে। জালিমা ইউ তেরা শর্মানা মেরে জান না লে লে, কান কে পিছে জুলফুস মানা মেরে জান কা কে দে। ঘড়িতে সময় যখন 8:25, তখন আমি চলে আসছি ভাঙা। এখান থেকে এক্সপ্রেসওয়ে শুরু, এবং এই জায়গায় সর্বোচ্চ গতিসীমা 80 কিলোমিটার। আমি প্রতিবার এই জায়গায় এসে একটা ব্রেক দিই, কারণ প্রায় ঢাকার হাফ হয়ে যায় আসা, যার কারণে একটা ব্রেক না দিলে চলে না। কিসের ব্রেক জানেন তো? লাল পানির ব্রেক। কিন্তু কথা হইতেছে রাস্তায় প্রচুর পরিমাণে বৃষ্টি হইতেছিল, যার জন্য আমার দেরি হয়ে গেছে এই পর্যন্ত আসতেই। তা না হইলে আমি অনেক আগেই চলে আসতাম। রং চা হবে তো ভাই? হ্যাঁ, গুড। তো এই জায়গায় একটু রং চা খাইতে হবে, দাঁড়াইতে হবে, রেস্ট নিয়ে দেন, তারপরে এখান থেকে বের হব। কারণ এখান থেকে এক্সপ্রেসওয়ে শুরু, এখন আর বিশেষ একটা সময় লাগবে না। তো চাটা খাই, তারপরে বের হই। ঘড়িতে সময় এখন 8:40, আর আমি এখন ভাঙার থেকে বের হয়ে যাচ্ছি। প্রায় 20 মিনিট মতো দাঁড়াইছিলাম, দাঁড়ায় রেস্ট নিয়ে নিলাম, চা খেয়ে নিলাম। এখন বের হইতে হবে। বাড়ি ফোন দিলাম, সবাই জানাইলাম যে অর্ধেক পথ আসছি। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন থেকে হচ্ছে রোড ভালো, আর এত সময় তো প্রচুর পরিমাণে বৃষ্টি হইতেছিল, যার কারণে আসলে বাইক চালানো যাচ্ছিল না, এর জন্য এত দেরি হয়েছে। বাট এখন আলহামদুলিল্লাহ আর কোনো সমস্যা হবে না আশা করি, কারণ রাস্তা যখন ভালো হয়ে যায় তখন সময় একটু কম লাগে। তারপরে দেখে শুনে রাইড করতেছি, বিশেষ একটা প্যারা নিচ্ছি না, চিলমুটাই আস্তে আস্তে যাইতেছি। এখন দেখা যাক ঢাকায় যাইতে কত সময় লাগে। আর ভাঙার এই জায়গাটায় আমি গতদিন এসে বলছিলাম, এই জায়গার যে লাইটগুলো আছে, এই লাইটগুলো সব জ্বলে না, যার জন্য রাত্রেবেলা ভাঙায় এসে অনেকে হচ্ছে রাস্তা খোলায় ফেলে। যারা নতুন নতুন আছে তারা এরকম রাস্তা খোলায় যায়। গতবার তো আসার সময় কোমল বলতেছে, ভাই সে ভাঙার গোল চত্বর কই? হ্যালো, লাইট জ্বালানো নেই তো, এই জন্য তুই ঠিক বুঝতে পারিস নাই যে ভাঙার গোল চত্বরটা কই। আমি যে মাতাল হওয়ারই মতো হয়ে যেতে যেতে পায়ে পায়ে গেছি জড়িয়ে, কি করি ভেবে যে মরি, বলবে কি লোকে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে, কি নামে ডেকে বলবো তোমাকে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। ঘড়িতে সময় যখন 9:39, তখন আমি চলে আসছি ধলেশ্বরী টোল প্লাজায়। মোটর বাইক হচ্ছে বাম পাশ দিয়ে, বাট আর একটা দেখলাম এই পাশে ঢুকে গেছে। ধলেশ্বরী টোল প্লাজার মোটরসাইকেলের কিন্তু লেন হচ্ছে বাম পাশ দিয়ে। সবসময় চেষ্টা করবেন লেন মেনটেন করে চলা। আর এইটার মেবি টোল হচ্ছে 20 টাকা করে মেবি। আসসালামু আলাইকুম। হ্যাঁ, 20 টাকা।
মোটর বাইক 20 টাকা। বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই এই ঢাকা থেকে আসতে আসতে টোল দেওয়া লাগে কয়টা হিসাব আছে? যশোরের প্রথমে ঢুকে টোল দেওয়া লাগা আছে ভাঙার টোল, তারপরে যায় মধুমতি সেতুর টোল, এরপরে যায় দেওয়া লাগে হচ্ছে পদ্মা সেতুর টোল, এরপরে ধলেশ্বরীর টোল, এরপরে যায় লাগে হচ্ছে হানি ফ্লাইওভারের টোল। এই কয়টা টোল আপনার মনে করেন যে দেওয়া লাগবে। এবং এই জায়গায় কত টাকা হয়? 100 টাকা, 110, 20, 30, 40, 50, 150 টাকা মতো টোল আসে মনে হয় মেবি। ঢাকা শহরে আসবেন আর জ্যাম খাবেন না তা হবে না, তা হবে না। জ্যাম তো আপনাকে খাইতেই হবে। ঘুরতে সময় হচ্ছে 9:52। এখন আমি আছি হচ্ছে জুরাইন, এটা ঢাকার মধ্যেই। আর এই জায়গায় হচ্ছে স্টপেজ, তো বাসের স্টপেজ, মানে ভালো পরিমাণ জ্যাম খাইতে হয়। প্লাস এইখানে ক্রসিংও আছে, যার জন্য একটু জ্যাম এই জায়গায় পড়ে। ওই যে বললাম ঢাকা শহরে আসলে জ্যাম তো আপনাকে খাইতেই হবে, এটার কোনো মিস নাই। ঘড়িতে সময় হচ্ছে 10:19, বাট কীরকম হইল, বিজয় সরণির এই জায়গাটা বন্ধ করে দিছে, মানে আমাকে ইউটার্ন নিয়ে আসতে হবে। এটা কোনো কথা হইল ভাই? না কোনো কাজ হইল? আমি যাব ওই পাশ দিয়া, বাট আমাকে এখন ইউটার্ন নিয়ে এরপরে আসতে হবে। এটা মোটের পরে কোনো কাজ হইল না। মূলত এই রোড দিয়ে বেশি যাতায়াত করি, বিজয় সরণির এই রোডটা দিয়ে, কিন্তু দেখতেছি নতুন করে হচ্ছে এই পাশ দিয়ে যাইতে বলতেছে, মানে আমাকে এখন উল্টা ঘুরে তারপরে বাসার দিকে যাইতে হবে। যাই হোক, ঘুরতে সময় হচ্ছে এখন 10:20। আর এই ব্লগটা আর বড় করব না, কারণ এই ব্লগটা অনেক বড় হয়ে গেছে, আমি বেশি বকবক করছি। আমার বাসায় যেতে আর সর্বোচ্চ গেলে মিনিট 10 মতো লাগবে। আমি মনে হয় 6টার পরপরই বের হয়েছিলাম, তো একটু বেশি সময় লাগছে। ইট ডাজেন্ট ম্যাটার, কারণ সাবধানে পৌঁছানোটাই হইতেছে বড় বিষয়। সাবধানে পৌঁছাইতে হবে অ্যান্ড সাবধানে বাইক চালাইতে হবে, এবং বাইক চালানোর সময় অবশ্যই সেফটি ইকুইপমেন্ট সাথে রাখতে হবে, যেরকম সেফটি গার্ড, বিশেষ করে হেলমেট, পায়ে জুতা, এই জিনিসটা ম্যান্ডেটরি। যাই হোক, তাইলে এই ব্লগটা আর বড় না করলাম, এই ব্লগটা ঢাকার এই জায়গাটায় শেষ করে দিলাম। ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর যদি ব্লগটা ভালো লাগে থাকে বা ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর এমন ভিডিও বা ব্লগ আরও দেখতে চাইলে আমার ফেসবুক পেজটা ফলো করতে পারেন, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। আর যতদিন না নতুন একটা ভিডিও বা ব্লগ আসতেছে ততদিন সবাই থাকবেন ভালো, সবাই থাকবেন সুস্থ, দোয়া করবেন আমার জন্য। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।